গণভোটে বাস্তবায়ন আদেশ ও সংস্কার প্রস্তাব পাশ হলে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে। এই সংবিধান সংস্কারের জন্য এই পরিষদকে গাঠনিক ক্ষমতা দেওয়া হবে। এদিকে সংসদ সদস্যরা একই সাথে নিয়মিত সংসদের কাজও করবেন। তাই আগামী সংসদ সদস্যরা একই সাথে সংসদ সদস্য হিসাবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন। দর্শক, এ নিয়ে আমরা একটু তথ্যচিত্র দেখে নিতে চাই। আমি দেখছি যে তাহলে আগামী জাতীয় সংসদের দুইটি ভূমিকা থাকবে। একটি হচ্ছে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ। মূলত সাধারণ নির্বাচনে জাতীয় সংসদের সদস্যরা সাধারণত যেসব আইন পাস বা সাধারণ সরকার পরিচালনার জন্য যাবতীয় যেসব কার্যক্রম সেগুলো পরিচালিত করবেন এবং একই সঙ্গে ২৭০ দিন দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কার পরিষদ, যারা এই যে জুলাই সনদটি বাস্তবায়ন করবেন। এছাড়া এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য কিছু ক্ষমতা দেওয়া হবে। সেই ক্ষমতাগুলো বা সংবিধান সংস্কার পরিষদের কিছু কাজ রয়েছে, সেগুলো একটু দেখে নিতে চাই। সেখানে রয়েছে যে ফল ঘোষণার অর্থাৎ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে প্রথম অধিবেশন বসবে এবং প্রথম অধিবেশনের সভাপ্রধান ও উপপ্রধান নির্বাচন হবে, অর্থাৎ স্পিকার এবং ডেপুটি স্পিকারের মধ্য দিয়েই মূলত এই সংস্কার পরিষদটি কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া সংবিধান সম্পর্কিত প্রস্তাব অনুমোদন হবে সংখ্যাগরিষ্ঠ ভোটে, অর্থাৎ প্রথমে এই নিয়ে আলাপ ছিল যে 2/3 ভোটে এটি কি পাশ হবে নাকি এটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হবে। তবে কমিশন যে সুপারিশ করেছে সেখানে বলা হয়েছে যে সংখ্যাগরিষ্ঠ ভোটের কথা। এদিকে কোরামের জন্য প্রয়োজন হবে 60 সদস্যের উপস্থিতি। এছাড়া পরিষদ 270 দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করবে। এছাড়া সংস্কারের 45 দিনের মধ্যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন হবে। যদি এটি বাস্তবায়ন হয় তাহলে মূলত 45 দিনের মধ্যেই পিআর কক্ষ, অর্থাৎ আগামী সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট যেটি হবে, যে কমিশন যে সুপারিশ করেছে সেটি যে এখন বর্তমানে নিম্নকক্ষ আছে 300 সদস্যের এবং 50 সদস্য যে সংরক্ষিত নারী আসন, এর বাইরেও একটি উচ্চকক্ষ গঠন হবে যেটি মূলত 100 সদস্যের। সেটি মূলত সেটি সংবিধানের এই সংস্কার পাশ হবার পরেই মূলত সেটি উচ্চকক্ষ আলাদাভাবে 100 সদস্য নিয়ে গঠিত হবে। দর্শক, এই উচ্চকক্ষের আমরা আরেকটু তথ্যচিত্র দেখে নিতে চাই। উচ্চকক্ষ গঠনের জন্য বা এটি পাশ করার জন্য দুইটি বিকল্প সুপারিশ করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে 270 দিনের মধ্যে বাস্তবায়নে ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ এই যে যাবতীয় জুলাই সনদের যা কিছু রয়েছে 84টি প্রস্তাবের মধ্যে সংবিধানের সাথে সম্পর্কিত যে 48টি প্রস্তাব, এটি পাশ করার জন্য মূলত 270 দিন মেয়াদ, এর মধ্যে যদি পাশ না হয় তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে বাদ হয়ে যাবে। এছাড়া আরেকটি বিকল্প স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, দুঃখিত। এছাড়া বিকল্প 2 সেটি হচ্ছে 270 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে এই সংস্কার পরিষদ এবং সেখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না। আপনারা বলেছেন যে বা ঐকমত্য কমিশন যে সুপারিশ করেছে তার মধ্যে একটি হচ্ছে যে মানে 2টি বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। তো এইখানে 2টি বিকল্পর মধ্যে একটি হচ্ছে যে এনসিপির যেটা পছন্দ করছে, তারা বলছে যে 270 দিনের মধ্যে যদি এটি বাস্তবায়ন না হয় তাহলে স্বাভাবিকভাবে স্বয়ংক্রিয়ভাবে এটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং আরেকটি হচ্ছে এটি সংবিধানে অন্তর্ভুক্ত হবে না। এই বিকল্প প্রস্তাব আসলে কেন দিলেন? আমার ধারণা ঐকমত্য কমিশন শুরু থেকেই বলছিল যে ওনারা সরকারকে একাধিক বিকল্প দিবেন, যাতে সরকারের হাতে একাধিক অপশন থাকে। সেই চিন্তা থেকে হয়তো ওনারা দুটো বিকল্প প্রস্তাব দিয়ে থাকতে পারেন। আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে আগামী সংসদকে স্বয়ংক্রিয়ভাবে এটি বাস্তবায়ন হয়ে যাবে যদি আগামী 270 দিনের মধ্যে সংস্কার পরিষদ যদি বাস্তবায়ন না করে, সেক্ষেত্রে এটি কি মানে পৃথিবীর ইতিহাসে আসলে এটি কোনো নজির আছে কিনা যে এইরকম একটা বিষয়, এবং যদিও বিএনপির পক্ষ থেকে এটিকে বলা হচ্ছে এটি হাস্যকর বা এটি একটি অটো পাসের মতন বিষয়, এইরকম একটা বিষয়কে কেন অন্তর্ভুক্ত করা হলো? দুটো বিকল্প থাকার আমি মনে করি সুবিধা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করতে পারে যে দুটো বিকল্পের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য, এবং এতে করে আলাপের একটু বিস্তারিত ক্ষেত্র তৈরি হতে পারে এবং হয়তো দলগুলোকে এক জায়গায় আসতে সহায়তা করতে পারে। তবে আমি মনে করি দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনার দাবি রাখে এবং এই প্রস্তাবে
আমার ধারণা সবগুলো রাজনৈতিক দলের যে চাহিদা সেটা দ্বিতীয় প্রস্তাবটা খুব ভালোভাবেই অ্যাকোমোডেট করতে পারে। কারণ বিএনপি কিন্তু শুরু থেকেই যেটা বলে আসছিল যে তারা চান যে এই সংস্কারের ব্যাপারে সর্বশেষ সিদ্ধান্তটা নির্বাচিত সংসদের মাধ্যমে হোক। তো দ্বিতীয় প্রস্তাবে কিন্তু সর্বশেষ সিদ্ধান্তটা আলটিমেটলি পরবর্তী নির্বাচিত সংসদের হাতেই ছেড়ে দেওয়া হচ্ছে। অবশ্য এই ক্ষেত্রে সংসদ হিসাবে কাজ না করে একটা সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করবে। কাজেই সংস্কারের ব্যাপারে সর্বশেষ সিদ্ধান্তটা কিন্তু পরবর্তী নির্বাচিত সংসদ, যেটা পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসাবে কাজ করবে, তার হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। কাজে আমি তো মনে করি যে বিএনপি দ্বিতীয় প্রস্তাবটাকে খুবই চিন্তা করতে পারেন, এবং দ্বিতীয় প্রস্তাবের ব্যাপারে যদি সব রাজনৈতিক দলগুলো এক জায়গায় আসতে পারে তাহলে তো আমি মনে করি যে এটা জাতির জন্য খুবই একটা ভালো হয় এবং আমরা একটা সুন্দর সমাধানে আসতে পারি এই সংস্কারকে বাস্তবায়ন করার জন্য। এবং ভিন্ন মতের ব্যাপারটাও এটাতে অ্যাড্রেস করা হয়েছে এইভাবে যে জনগণের কাছে এটা গণভোটের মাধ্যমে প্রথমে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে যখন এটা সংস্কার পরিষদের কাছে আসবে, আপনি বলছিলেন আপনার আলোচনার শুরুতে যে সংস্কার পরিষদে সংখ্যাগরিষ্ঠ ভোটের কথা বলা হয়েছে। কাজেই সেখানে বিএনপিরও অবশ্যই একটা এখানে বলার বিষয় থাকবে যে কোন প্রস্তাবগুলো তারা চান, কোন প্রস্তাবগুলো চান না। এমনকি যারা বিরোধী পক্ষ, যারা হয়তো কিছু সংস্কারের কথা বলছেন যেটার ব্যাপারে বিএনপির ভিন্ন মত আছে, এমনকি তারাও যদি তাদের প্রস্তাবের ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ সমর্থন জোগাড় করতে পারেন সংস্কার পরিষদে, তাহলে সেই সংস্কারগুলো হয়তো পরবর্তী সংসদ পাশ করতে পারে। কাজে আমি তো মনে করি যে দ্বিতীয় প্রস্তাবের মাধ্যমে সবগুলো রাজনৈতিক দলের চাহিদা অ্যাকোমোডেট করা সম্ভব, এবং দ্বিতীয় প্রস্তাবটা এমন যে এখানে সবগুলো দলের একমত হওয়ার যথেষ্ট সুযোগ আছে। এবং এই একটা ঐতিহাসিক মুহূর্তে কিন্তু বাংলাদেশে আমরা দাঁড়িয়ে আছি, এবং এই ঐতিহাসিক মুহূর্তটা আমরা কিন্তু অনেক ত্যাগের বিনিময়ে পেয়েছি। 1000-এর মতো মানুষকে জীবন দিতে হয়েছে, হাজার হাজার তরুণকে তা পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, দৃষ্টিশক্তি হারাতে হয়েছে, এবং এই যে একটা গভীর ত্যাগের বিনিময়ে, এবং এই ত্যাগ আমি তো বলবো শুধুমাত্র জুলাই আগস্টের না, এই ত্যাগ গত 15-16 বছর ধরে এই জাতিকে করতে হয়েছে। কারণ দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করার পরে যে একটা নির্বাচনহীন, গণতন্ত্রহীন একটা পরিবেশের মধ্যে আমরা ছিলাম, যেটা গত 15-16 বছর ধরে জাতিকে যেই কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই গণতন্ত্রহীনতার কারণে, সেই 15-16 বছরের গভীর ত্যাগ এবং সর্বশেষ শেষ পর্যায়ে জুলাই আগস্টের ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা এই ঐতিহাসিক একটা মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি। শেষ একটা বিষয় জানতে চাই, চিন্তা করুন যে 1 নম্বর প্রস্তাব যেটি বলছেন সেখানে যদিও এনসিপি সেটিকে অগ্রাধিকার দিচ্ছে, সেটিকে কিন্তু এনসিপি এবং একই সঙ্গে বলছে তারা এই জুলাই সনদের আইনের একটা ভিত্তির জন্য একটা টেক্সট তারা দেখতে চায়, কিন্তু সেটা যদি করতে হয় তাহলে প্রস্তাব 1 অনুযায়ী সেই টেক্সট রেডি করতে গিয়ে কি আরো এখনই কি সম্ভব নাকি আরো বেশি সময় লাগতে পারে? সেটার জন্য তো অবশ্যই কিছু সময় লাগবে, কারণ প্রথম প্রস্তাব অনুযায়ী যেটা হলো আপনাকে প্রথমে একটা পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার বিষয়ক আইন তৈরি করতে হবে। যেহেতু এটা সংবিধান সংস্কার পরিষদের অনুমোদন ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের অন্তর্ভুক্ত হবে, কাজে এই আইনটাকে যথেষ্ট পরিমাণে ডিটেইল এবং প্রিসাইজ হতে হবে এবং এটাকে সংবিধানের সাথে এমনভাবে লিখতে হবে যাতে করে এটাকে বর্তমান সংবিধানের সাথে মিলিয়ে পাঠ করে একটা অর্থ দাঁড় করানো যায়। কাজে এটা একটা অলমোস্ট একটা মিনি সংবিধান ড্রাফট করার মতো একটা কাজ। কাজে একটা মিনি সংবিধানের খসড়া আপনাকে প্রস্তুত করতে হবে প্রথম যে বিকল্প সেটা বাস্তবায়ন করতে গেলে। তো সেটার জন্য অবশ্যই কিছু সময় দরকার হবে। কাজে এই সময়ে এখন আছে কিনা সেটাও একটা বিষয়। আর আমি এটা ছাড়াও আমি যেটা বোঝাচ্ছিলাম যে আমি তো মনে করি যে দ্বিতীয় প্রস্তাবটা বরং এমন যেখানে এনসিপি, বিএনপি এবং সবগুলো পক্ষ এক জায়গায় আসতে পারে। যদি এনসিপি দ্বিতীয় প্রস্তাবটাকে মেনে নেয়, বিএনপিও আমার ধারণা দ্বিতীয় প্রস্তাবটাকে মেনে নিতে পারে। সেই ক্ষেত্রে এই যে একটা রাজনৈতিক অচল অবস্থা হয়তো এই প্রস্তাবের বাস্তবায়ন নিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেই অচল অবস্থা থেকে আমরা বের হয়ে আসতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ।